हरि ओम नमस्ते संस्कृत पाठे सर्वेषां स्वागतम। द्वादश श्रेणीर प्रिय भाई बोनेरा आज के आमी तोमादेर एई क्लासे बा एई भिडियोटिर माध्यमे पढ़ाते चलेछि समास। तोमादेर जे समास प्रकरण आछे सेई समास आज के आमी कराते चलेछि। तो खूब भालो करे देखबे और आमार कथागुलो एकटु बोझार चेष्टा करबे। और तोमादेरकेও बोलछि, ठीक आछे, अनेक दिन पर, ताई ना, এই অনলাইনে অনেকদিন পর আসলাম, তো ভালো করে শুনবে, তোমরা বোঝার চেষ্টা করবে। পাঠস্য প্রাম্ভে সর্বে মিলিত্বা একবারম বদন্তু হরি ওম, উচ্চই উচ্চই হরি ওম। বাহ! তো এবারে আমরা একটি পাঠ করব প্রার্থনা। পাঠস্য প্রাম্ভে সর্বে মিলিত্বা একা প্রার্থনা কুর্মঃ। ওম सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामयाः सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुख भाग भवेत्। ओम शांति शांति शांति। तो एबारे देखो पसंतु डिजिटल बोर्ड पसंतु। এবারে দেখো প্রথমে কি দেওয়া আছে, সমাস। ঠিক আছে, কি দেওয়া আছে বলো তো, সমাস। আজকে সমাস প্রকরণ করাবো, এই যে সমাস প্রকরণ। এবারে দেখো সমাস করার আগে, ঠিক আছে, সমাস করার আগে তোমাদের জানতে হবে সমাস কি। ঠিক আছে, ভালো করে বোঝার চেষ্টা করবে। ঠিক আছে, সাবধানেন মনে যোগেন সাবধানেন চ শৃণ্বন্তু। দেখো সমাস প্রকরণ কি দেওয়া আছে। সমাস শব্দটির অর্থ হলো সংক্ষেপ। সমাস শব্দের অর্থ কি বলতো, সংক্ষেপ। সংক্ষেপ মানে ছোট্ট করা, বড় বিষয়কে কি করা, ছোট্ট করা। বা আমরা অনেক সময় পড়ে থাকি না যে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও, তাহলে সংক্ষেপ, সংক্ষেপ মানে বুঝতে পারছো যে ছোট্ট করা। কি করা বলতো, ছোট্ট করা। বোঝা গেছে? এবারে দেখো, অর্থাৎ একাধিক পদ মিলে একটি পদে পরিণত হওয়াকে সমাস বলে। তাহলে একাধিক পদ বলতে একের বেশি পদ থাকবে। কি থাকবে? একের বেশি পদ। একের বেশি পদকে কি করব, একটি পদ হোক, দুটি পদ হোক, তিনটি পদ হোক, সেই তিনটি পদকে বা দুটি পদকে বা একের বেশি পদকে কি যখন একটি পদে আমরা পরিণত করব, যখন কি করব, একটি পদে পরিণত করব, তখন তাকে কি বলবো বলতো, সমাস। বা তখন তাকে কি বলা হয়, সমাস। সেই জন্য বলা হচ্ছে একাধিক। একাধিক বলতে একের বেশি কিন্তু, ঠিক আছে, একাধিক পদ মিলে একটি পদে পরিণত হওয়াকে কি বলে, সমাস বলে। এবারে দেখো সংস্কৃতে সমাসের লক্ষণ হলো, সংস্কৃতে সমাসের লক্ষণ হলো একপদী ভাব সমাসঃ। কি দেওয়া আছে? একপদী ভাব সমাস। এটা হচ্ছে সমাসের হচ্ছে সংজ্ঞা। ঠিক আছে, সংজ্ঞা। এই যে একপদী ভাব সমাসঃ। আর যে সমাসবদ্ধ পদের অর্থ দিয়ে বোঝাবার জন্য, তাহলে দেখো এটাকে সংস্কৃতে বলা হচ্ছে একপদী ভাব সমাসঃ। বলতে একাধিক পদকে যখন আমরা একটি পদে পরিণত করব তখন তাকে কি বলবো, সমাস বলবো। তারপরে আর সমাসবদ্ধ পদের অর্থ বোঝাবার জন্য যে পদগুলি প্রয়োগ করা হয়, যে পদগুলি প্রয়োগ করা হয় সেই পদগুলিকে বলে কি বলতো, ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। তাহলে দেখো এখানে কি কি পাইলাম, ব্যাস বাক্য আর বিগ্রহ বাক্য। এবারে তোমাদের মনে রাখতে হবে ব্যাস বাক্য আর বিগ্রহ বাক্য কি। সমাস বুঝতে বললাম, সমাস শব্দের অর্থ কি বলতো, সংক্ষেপ। তারপরেও বলা হচ্ছে যে একাধিক পদকে যখন আমরা একটি পদে পরিণত করব তখন তাকে আমরা কি বলবো, সমাস বলবো। তারপরে বলা হচ্ছে যে সমাসের যে অর্থ বোঝাবার জন্য যেই পদগুলিকে ব্যবহার করা হয়, মানে সমাসের অর্থ বোঝাবার জন্য যেই পদগুলি ব্যবহার করা হয় সেই পদগুলিকে আবার কি বলে, ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। একটু পরে আমি দেখিয়ে দিচ্ছি ব্যাস বাক্য কোনটা, বিগ্রহ বাক্য কোনটা। যেমন উদাহরণে দেখো, উদাহরণ দেখলে তোমরা বুঝতে পারবে যে রাজ্ঞঃ পুরুষঃ। কি আছে? রাজ্ঞঃ পুরুষঃ সমান সমান কি হয়েছে এখানে বলো তো, রাজপুরুষঃ। তাহলে দেখো রাজ্ঞঃ পুরুষঃ সমান সমান কি হয়েছে, রাজপুরুষঃ। এখানে দেখো কি দেওয়া আছে, উক্ত উদাহরণটিতে রাজপুরুষ সমাসবদ্ধ পদ। তাহলে এটি হচ্ছে কি বলতো, সমাসবদ্ধ পদ হচ্ছে এটি, কারণ দুটি পদকে একটি পদে পরিণত করে আমরা সমাস পাইছি, তাই না? সংজ্ঞা দেওয়া আছে না? তাহলে এই রাজপুরুষ এটা কি কি পদ বলতো, সমাসবদ্ধ পদ।
এবারে দেখো, আর রাগ্য পুরুষ হলো ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। এই যে ব্যাস বাক্য, তাহলে দেখো রাগ্য পুরুষ এই দুটিকে কি বাক্য বলবো আমরা? ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। তাহলে এখানে বলা আছে না, দেখো সমাসবদ্ধ পদের অর্থ বোঝাবার জন্য যে পদগুলি প্রয়োগ করা হয় সেই পদগুলিকে কি বলা হয়? ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। তাহলে এটা যদি সমাসবদ্ধ পদ হয়, এই দুটি কি পদ? ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য, মনে থাকবে। তাহলে দেখো এটা হচ্ছে সমাসবদ্ধ পদ, মানে এখানে সমাস হয়ে গেছে, আর এই দুটিকে আমরা কি বলবো বলতো? ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য, মনে থাকবে, ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। তারপরে দেখো এখানে বলা হচ্ছে ব্যাস বাক্যের মধ্যে আবার দুটি পদ নিয়ে সমাস হয়, সেই দুটি পদকে পূর্বপদ আর উত্তরপদ বলা হয়। তাহলে দেখো এখানে আমি বলে দিচ্ছি, এই যে এখানে, তাহলে এটি হচ্ছে কি পদ? এটি হচ্ছে সমাসবদ্ধ পদ, ভালো করে বোঝার চেষ্টা করো। এটি হচ্ছে কি পদ? সমাসবদ্ধ পদ। আর এই দুটিকে আমরা কি পদ বলবো? ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। আবার এই দুটি পদে আরো নাম আছে। কি নাম আছে? আরো নাম। একটির নাম হচ্ছে পূর্বপদ, এই দেখো পূর্বপদ, আর একটির নাম হচ্ছে কি? উত্তরপদ বা পরপদ, উত্তরপদ বা পরপদ। এবার এই দুটির মধ্যে ভালো করে বোঝার চেষ্টা করো, এই দুটির মধ্যে যেটি আগে আছে, আগে রাগ্য হ, এটিকে আমি বলবো পূর্বপদ, আর যেটি পরে দেওয়া আছে এটিকে বলবো উত্তরপদ বা পরপদ। তাহলে বোঝা গেল কি আছে? তাহলে দেখো আবার প্রথম থেকে বলছি, সমাস কাকে বলে। এক নম্বর হচ্ছে সমাস কাকে বলে। আমি প্রথমেই তোমাদের বলে দিলাম যে সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপ। কি বলতো? সংক্ষেপ। আর একাধিক পদ মিলে যখন একটি পদে পরিণত করা হয় তখন তাকে সমাস বলা হয়। কি বলা হয়? সমাস। সংস্কৃতে সমাসের সংজ্ঞায় বলা হয়েছে একপদী ভাবঃ সমাসঃ। ঠিক আছে, একপদী ভাবঃ সমাসঃ। এবার সমাসবদ্ধ পদের অর্থ বোঝাবার জন্য আরো কি হয়? আরো কতগুলি পদ প্রয়োগ করা হয়। কি পদ প্রয়োগ করা হয়? সেগুলিকে বলে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। যেমন এই দুটিকে আমি একত্রে এই দুটিকে কি বলবো? ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। আবার এই দুটিকে যদি আলাদা আলাদা ভাবে ধরি তখন এই প্রথম পদটি হবে হচ্ছে পূর্বপদ, আবার এই পদটি হবে উত্তরপদ বা পরপদ। তাহলে বোঝা গেছে? পাক্কা? জ্ঞাতবন্ত বা বদন্ত আম, একত্রে বদন্ত আম, জ্ঞাতবন্তঃ, জ্ঞাতবন্তঃ। তো এবারে দেখো, এবারে কি দেওয়া আছে? এবারে দেখো সমাসের শ্রেণী বিভাগ। কি দেওয়া আছে? সমাসের শ্রেণী বিভাগ। ঠিক আছে, অ্যাকচুয়ালি সমাসের অনেক প্রকারভেদ আছে, অনেক প্রকারভেদ, ভাগেরও ভাগ আছে। তো অতগুলো করাইলে তো তোমাদের একবারে অনেক ভিডিও হয়ে যাবে। তবে যেগুলো আমি করাচ্ছি, হ্যাঁ, যারা আমাকে বিভিন্ন জায়গা থেকে দেখছো, দ্বাদশ শ্রেণীর প্রিয় ভাই বোনেরা, তোমাদেরকে আমি বিশ্বাস দিতে পারি, আমি আজকের এই ভিডিওতে অর্থাৎ পার্ট 1-এ যেই কয়েকটি সমাস দিতে চলেছি বা পড়াচ্ছি, এই কয়েকটির মধ্যে আসবে 100% আসবে। যদি যেই সমাসটি আমি করাচ্ছি এই সমাসের মধ্য থেকে প্রশ্নপত্রে প্রশ্ন হয়ে থাকে বা দিয়ে থাকে এই সমাস থেকে, তাহলে এই কয়েকটার মধ্যে আসবে। সেই জন্য বলছি সবাই ভালো করে শোনো, পারলে খাতার মধ্যে নোট করে নাও। 100% বলছি, তোমাদেরকেও বলছি, যেগুলো দেখাচ্ছি এগুলোর মধ্যেই আসবে, এতটুকু বিশ্বাস করতে পারো আমাকে। ঠিক আছে? তো এবারে দেখো সমাসের কি আছে শ্রেণী বিভাগ। দেখো সমাস মূলত 4 প্রকার। কয় প্রকার বলো তো? 4 প্রকার। কি আছে? অব্যয়ীভাব সমাস, তারপরে হচ্ছে তৎপুরুষ সমাস, বহুব্রীহি সমাস ও দ্বন্দ্ব সমাস। কি কি সমাস? তাহলে দেখো কেউ যদি জিজ্ঞাসা করে বা তোমাদের মনে রাখতে হবে বা মনে রাখার প্রয়োজন, সমাস মূলত 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। ঠিক আছে, কি কি সমাস বলো তো? অব্যয়ীভাব সমাস, তৎপুরুষ সমাস, বহুব্রীহি সমাস, আর হচ্ছে দ্বন্দ্ব সমাস। ঠিক আছে, তাহলে দেখো এই 4টি সমাসের মধ্যে আজকে আমরা অব্যয়ীভাব সমাস থেকে যেগুলো না পড়লেই নয় সেগুলো করতে চলেছি। আর তোমাদের মনে রাখতে হবে যেই কয়েকটি আমি দেখাচ্ছি তোমাদের বুঝিয়ে দিচ্ছি, ওই কয়েকটি হচ্ছে ভালো করে মনে রাখবে বা মুখস্থ করে নিবে। দেখবে যদি অব্যয়ীভাব সমাস থেকে প্রশ্ন হয়, হয়তো বা এই কয়েকটি থেকেই দিতে পারে। ঠিক আছে, এতটুকু বিশ্বাস রাখতে পারো। তো এবারে দেখো পাসওয়ান টু সার্ভে পাসওয়ান টু ডিজিটাল বোর্ড।
অহম কিম বদামি তৎশৃণবন্তু, অহম কিম বদামি তৎশৃণবন্তু। হরি ওম। অহম কিম বদামি তৎশৃণবন্তু পশ্চাৎ লিখতি। এবারে দেখো অব্যয়ীভাব সমাস, অব্যয়ীভাব সমাস দেখো এখানে দেওয়া আছে, একটু উপরে ওঠাইনি, হ্যাঁ, অব্যয়ীভাব সমাস। এবারে দেখো তোমাদের এখানে মনে রাখতে হবে অব্যয়ীভাব সমাস, ঠিক আছে? দাঁড়াও তো আরো দেওয়া আছে নাকি কিছু দেখি। এবারে দেখো অব্যয়ীভাব সমাসে 1 নম্বর কি দেওয়া আছে বলতো? যথাশক্তি। কি দেওয়া আছে? যথাশক্তি। কি দেওয়া আছে বলতো? যথাশক্তি। ভালো করে দেখো, ভালো করে মনে রাখবে কি দেওয়া আছে। যথাশক্তি দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ তো কি দেওয়া আছে? যথাশক্তি। আরেকটি কথা বলে দিচ্ছি, পরীক্ষায় কোনটি আসবে, কোনটি আসবে তোমাদের মনে রাখতে হবে। যথাশক্তি আসবে, লিখতে হবে কিন্তু এটা বেশ বাক্য লিখতে হবে। কি লিখতে হবে? বেশ বাক্য। লেখার পরে আবার তোমাকে বন্ধনী চিহ্নের মধ্যে উল্লেখ করতে হবে কোন সমাস হয়েছে, ঠিক আছে? কোন সমাস হয়েছে। এখানে উপরে লিখে দিয়েছি বলে এখানে লিখে দেইনি কিন্তু, ঠিক আছে? পরীক্ষায় তো আবার এমন করে লিখতে পারবে না, পারবে কি? সমাস এই ব্যাস বাক্যটা লেখার পরে তোমাকে লিখে দিতে হবে ব্র্যাকেটের মধ্যে বা বন্ধনীর মধ্যে অব্যয়ীভাব সমাস, ঠিক আছে? তো এবারে দেখো যথাশক্তি, যথাশক্তি আছে না, তোমাদের মনে রাখতে হবে। আমি বলে দিচ্ছি, এগুলো কিন্তু শর্টকাট আমি করাচ্ছি, শর্টকাট ট্রিক্স দিচ্ছি, ঠিক আছে? একেবারে শর্টকাট করে করাচ্ছি যাতে মাথার মধ্যে থাকে, মাথার মধ্যে বেরিয়ে না যায়, মাথা থেকে বেরিয়ে না যায়, সেই জন্য বলছি, ঠিক আছে? এগুলো অ্যাকচুয়ালি তোমরা যদি আরো ভালো করে বুঝতে চাও তাহলে অনেক সময় ধরে তোমাদের করতে হবে, অনেক কিছু জানার বিষয় আছে, ঠিক আছে? তো অল্প সময়ের মধ্যে যেহেতু আমরা পড়বো, ঠিক আছে, সেহেতু এটাও আমি বুঝিয়ে দিচ্ছি, একই রকম করে মনে রাখার চেষ্টা করবে, ঠিক আছে? এই যথা শব্দটা বা এই যথা শব্দটি, এই যথা শব্দটির জন্য কি আসবে জানো? এই দেখো মনে রাখতে হবে, এই যথা শব্দটির জন্য সবসময় কি আসবে? অনতিক্রম্য। মনে রাখতে হবে যথা যেখানে যেখানে থাকবে সেখানে সেখানে অনতিক্রম্য আসবে। দেখো যথা আছে, অনতিক্রম্য আসছে, দেখতে পাচ্ছ? যথাবিধি আছে, অনতিক্রম্য আসছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ, তারপরে কি আছে? এখানে যথা আছে না, দেখো কি আছে? অনতিক্রম্য আছে, এই যে অনতিক্রম্য। তাহলে কি মনে রাখতে হবে তোমাদের বলো তো? যথা শব্দ থাকলে কি হয়? অনতিক্রম্য হয়। যথা শব্দ থাকলে কি হয়? অনতিক্রম্য হয়। এগুলো কিন্তু উপসর্গ, এগুলো কি বলতো? উপসর্গ। উপসর্গ 20টি উপসর্গ আছে, ওগুলো বিস্তারিত আলোচনা করলে অনেক সময় লাগবে, সেই জন্য বলছি যথা শব্দের জন্য কি আসে? অনতিক্রম্য। মনে থাকবে সবার? কি বললাম? উচ্চই, উচ্চই বলন্তু যথা শব্দের জন্য কি আসবে? অনতিক্রম্য। কি আসবে? অনতিক্রম্য আসবে, ঠিক আছে? তাহলে দেখো, তাহলে কি হলো? যেখানে যেখানে যথা, পরীক্ষায় যদি তুমি গিয়ে দেখো যে যথাযজ্ঞম দিয়েছে, কি দিয়েছে? যথাযজ্ঞম, তাহলে আমাদের স্যার বা আমাদের দাদা কি বলেছেন ক্লাসে? যে যথা থাকলে কি লিখতে হবে? অনতিক্রম্য লিখতে হবে, ঠিক আছে? আর যজ্ঞমের জায়গায় যজ্ঞম লিখে দিবে, তাহলে যজ্ঞম অনতিক্রম্য আছে না? এই যে যজ্ঞম অনতিক্রম্য, যজ্ঞম অনতিক্রম্য। ব্র্যাকেটের মধ্যে কি লিখতে হবে বলো তো? অব্যয়ীভাব সমাস। তাহলে যথা, যথার জন্য কি আসবে? বোঝা গেছে? যথার জন্য কি আসবে? অনতিক্রম্য। মনে থাকবে সবার? পাক্কা তো? বোঝা গেছে? বুঝে হ্যাঁ বলছো না না বুঝে? বুঝে হ্যাঁ বলছো, ঠিক আছে, ধন্যবাদ। আহা, এবারে দেখো, এবারে নেক্সট, এবারে কি নিয়ে আসি? উপ আছে। এবারে আছে উপ আছে না, এখানে এই 3টা হয়ে গেল। 4 নম্বর দেখো উপ আছে, উপকৃষ্ণম। কি দেওয়া আছে? উপকৃষ্ণম। এবারে উপর জন্য কি নিয়ে আসতে হয়? দেখো সমীপম। উপর জন্য কি নিয়ে আসতে হয়? সমীপম। যদি উপকৃষ্ণম থাকে সেখানে সমীপম আনতেই হবে 100%। উপ থাকলে কি আসবে? সমীপম। এখানে দেখো উপকৃষ্ণম আছে না, এখানে কি আছে? উপকৃষ্ণম। এবারে দেখো উপকৃষ্ণমের জন্য কি নিয়ে আসছো? সমীপম। আর এটাকে ষষ্ঠীতে করতে হবে, ঠিক আছে? কৃষ্ণস্ব কি হবে? সমীপম। কি হবে বলো তো? কৃষ্ণস্ব সমীপম। তাহলে তোমার সহজ হয়ে যাচ্ছে যে উপর জন্য আমি সমীপম নিয়ে আসবো। উপর জন্য কি নিয়ে আসবো? সমীপম নিয়ে আসবো। নিচেও দেখো কি দেওয়া আছে? উপবনম দেওয়া আছে। কি দেওয়া আছে? উপবনম। এই বানানটা ভুল দেওয়া আছে, এটা মধ্যাহ্ন দেওয়া আছে, দন্তন্য হবে, ঠিক আছে? এবার তাহলে দেখো সমীপম এখানেও আছে, বোঝা গেছে? তাহলে উপর জন্য কি নিয়ে আসবে? কি নিয়ে আসতে হবে উপর জন্য? সমীপম। এবারে উপ আছে, আরো দেখো আছে না উপ, সমীপম আছে দেওয়া। তাহলে এগুলো মনে রাখতে হবে, এগুলো কি মনে রাখার বিষয়, এগুলো হচ্ছে মনে রাখার বিষয়। একই রকম করে দেখো কি আছে? উপকূলম আছে, সমীপম দেওয়া আছে, দেখো দেওয়া আছে সমীপম। হ্যাঁ, কুলে কুলস্য সমীপম।
তারপরে দেখো অনুকিরণ আছে, এই অনু শব্দের জন্য কি নিয়ে আসা হয়, এই দেখো পশ্চাৎ, পশ্চাৎ, ঠিক আছে, অনু যেখানেই থাকবে সেখানে কি নিয়ে আসতে হবে, পশ্চাৎ নিয়ে আসতে হবে। এগুলো মনে রাখার বিষয়, তাহলে দেখবে তোমাদের অনেকটা সহজ হয়ে যাচ্ছে, অনেকটা সহজ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এগুলো হচ্ছে উপসর্গ বলা হয় এগুলোকে, ঠিক আছে, উপসর্গ বলা হয়। এই উপসর্গ উপসর্গের জন্য কি আসে, পশ্চাৎ আসে, যথা উপসর্গের জন্য কি আসবে, অনতিক্রম্য আসবে, এগুলো হচ্ছে মনে রাখতে হবে। আরো দেওয়া আছে দেখো প্রত্যহম, এটা একটু ব্যতিক্রমী, মনে রাখবে, এটা একটু কি ব্যতিক্রমী, তাও বলে দিচ্ছি। প্রতি অহম আছে, ওখানে হচ্ছে সন্ধিযুক্ত আছে, কিন্তু এই দেখো প্রতি দুবার বলার জন্য কি ব্যবহার হয়, প্রতি বলা হয়, সেই জন্য অহনি অহনি শব্দটা দুবার দেওয়া আছে না, দুবার বলার জন্য প্রতি শব্দ ব্যবহার হয়। কোন শব্দ ব্যবহার হয়, প্রতি। যখনই প্রতি হবে সেখানে দুবার বলা হবে, কি বলা হবে, দুবার, ঠিক আছে। যেমন অহনি অহনি আছে না, দুবারে আছে তো, দেখতে পাচ্ছ। তারপর আর কি দেওয়া আছে, দু, এই যে দু শব্দের জন্য কি আসে, এই দেখো অভাবও আছে, দু শব্দের জন্য কি আসে, অভাবও দেওয়া আছে, সেই জন্য ভিক্ষায়া অভাব। এই হচ্ছে তোমাদের শর্টকাট, ঠিক আছে, এমন করে তোমাদের মনে রাখতে হবে, এমন করে তোমাদের পড়তে হবে। আর আমি আশা করছি, কয়টা দিয়েছে আমি এখানে, 8টা দেওয়া আছে না 10টা দেওয়া আছে, এখানে নম্বর ভুল দিয়েছে, যাই হোক। তো এই 10টির মধ্যে আশা করছি যদি অব্যয়ীভাব সমাজ থেকে যদি প্রশ্ন হয়, আশা করছি এই 10টির মধ্যে দিতে পারি, এতটুকু আশা রাখতে পারো, এতটুকু বিশ্বাস রাখতে পারো, ঠিক আছে। তাহলে এই 10টি পড়লেই হয়ে গেল, হ্যাঁ। আর এগুলো বোঝা গেছে তো, পাক্কা। তাহলে আমাদের কটা মনে রাখতে হচ্ছে শব্দ, 1 2 3 4 5, ঠিক আছে, পাঁচটি শব্দ, ঠিক আছে, 5টি উপসর্গের জন্য 5টি শব্দ মনে রাখলেই আমাদের যথেষ্ট, ঠিক আছে। এবারে পরে কি দেওয়া আছে দেখি, কিছু দেওয়া আছে কিনা, এটা পার্ট 2, তো যাই হোক। তাহলে দেখো তোমাদের সমাস হচ্ছে অব্যয়ীভাব সমাস, ঠিক আছে, অব্যয়ীভাব সমাস হচ্ছে এতটুকুই, ঠিক আছে, অব্যয়ীভাব সমাস হচ্ছে এতটুকুই। তো এবারে দেখো আমি যেগুলো দেখিয়ে দিলাম আজকে এই ভিডিওটির মাধ্যমে আমরা জানতে পারলাম কি, যে সমাস কি, ঠিক আছে, সমাসের প্রকারভেদ, তারপরে হচ্ছে সমাসের হচ্ছে যে যেমন হচ্ছে পদগুলো সম্পর্কে জানতে পারলাম, ঠিক আছে। আবারও বলে দিচ্ছি, সমাস হচ্ছে সংক্ষেপ, ঠিক আছে, একাধিক পদকে এক পদে পরিণত হওয়ার নাম কি বলতো, সমাস। সংস্কৃতে যেটাকে বলা হচ্ছে একপদী ভাব সমাসঃ, ঠিক আছে। এবারে সমাসবদ্ধ পদের অর্থ বোঝাবার জন্য যে পদ দুটি ব্যবহার করা হয় বা যে পদগুলি ব্যবহৃত হয়, সেই পদগুলিকে কি বলা হয় বলতো, ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। এবারে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্যের মধ্যে, ঠিক আছে, যে শব্দটি আগে থাকে সেটিকে বলা হয় পূর্বপদ, যেটি পরে থাকে সেটিকে বলা কি, উত্তরপদ বা পরপদ, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই অব্যয়ীভাব সমাস, আশা করছি এই কয়েকটি পড়লে হয়ে যাবে। তো তোমাদেরকেও বলছি, ঠিক আছে, পাঠস্য অন্তে সর্বে মিলিত্বা একত্রে বদন্তু পুনর্মিলনঃ পুনঃপি বদামঃ পুনর্মিলনঃ। তো ঠিক আছে প্রিয় ভাই বোনেরা, তোমাদেরকেও পুনর্মিলনঃ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।